আমেরিকান সৈন্যরা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে ইরাকে এবং অন্য জায়গাতে। আমেরিকান বেস গুলা যেহেতু আক্রান্ত হয়েছে, সৈন্যগুলা বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছিল প্রথমে। ইরান ওই হোটেল গুলাতে আক্রমণ করেছে, তখন এখন ইসরায়েলি সৈন্যরা তারা বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নিয়েছে। এই যুদ্ধ যদি আজকে এই মুহূর্তে শেষ হয়ে যায়, তাহলে ফলাফলটা কি হবে? ফলাফলটা হলো ইরান জিতে যাবে, বাট ইসরায়েল তারা একটা ভয়াবহ ইসের ভিতরে পড়বে এবং তারা জানে যে তাদের একটা বিশাল পরাজয় হবে। আরব আমিরাতে এত অ্যাটাক বেশি হচ্ছে কেন? আরব দেশগুলোতে তো বেশি অ্যাটাক হচ্ছে, বাট আরব আমিরাতে হুম। বেশি হচ্ছে কেন? আমার জানা মতে পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটা জাতি আছে, তার ভিতরে ইরান এবং জাপান একটা, যে যে দুইটা জাতি হাজার বছর ধরে তারা তাদের কালচারটাকে এত বেশি পছন্দ করে, এত বেশি ওন করে, যে তারা তাদের কালচারটা সেভ করার জন্য শহীদ হতে পারে, জীবন দিতে পারে। তো হ্যাঁ, এই 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 পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। একই সাথে একই সাথে এই এতক্ষণ যেটা আপনারা আলোচনা করলেন, আমি ওই আমার ভিউটা হলো যে আপনি যদি ইসরায়েলের তো কয়েকটা ইংরেজি পত্রিকা আছে, তার ভিতরে একটা খুব নামকরা পত্রিকা আছে, দি হারেটস হারেটস হারেস। হিব্রু ভাষা হারেটস, হ্যাঁ। আপনি আর যদি হারেটস গত 10 বছরে ফলো করেন, দেখবেন তারা সব সময় চায় যে ইসরায়েল ওই যে সেই গ্রেটার ইসরায়েলের প্রজেক্ট হিসেবে কেন তারা গাজাকে অ্যানেক্স করে নিচ্ছে না, কেন তারা লেবাননকে অ্যানেক্স করে নিচ্ছে না, কেন তারা তাদের এই এই পোর্শনটাকে অ্যানেক্স করে নিচ্ছে না, মানে এক একটা এলাকা তাদের সাথে সামিল করে নিচ্ছে না। তো আমার বিচারে এই অ্যানেক্স অনেক আগেই হয়ে যেত, যদি না এই হিজবুল্লাহ হামাস হুতিরা থাকতো এখানে। এরা ছিল বলেই গাজা এখনো ইসরায়েলের অ্যানেক্স হয়ে যায় নাই। এরা ছিল বলেই লেবানন এখনো ইসরায়েলের অ্যানেক্স হয়ে যায় নাই। এরা ছিল বলেই আপনার ইয়েমেন এখানে এখনো অ্যানেক্স হয়ে যায় নাই। এবং এরা ছিল বলেই এই প্রক্সি যুদ্ধগুলো চলেছিল বলেই মিডিল ইস্ট এখনো মিডিল ইস্টের অনেকগুলা জায়গায় ইসরায়েলের ইনফ্লুয়েন্স একটু কম আছে। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। এখন আহ, এই যুদ্ধ যদি আজকে এই মুহূর্তে শেষ হয়ে যায়, তাহলে ফলাফলটা কি হবে? ফলাফলটা হলো ইরান জিতে যাবে। কারণ হলো ইরান এই সার্ভাইভালটাই হলো ইরানের জিতে যাওয়া। যুক্তরাষ্ট্রের জন্য কি হবে? যুক্তরাষ্ট্রের জন্য 50-50 একটা ব্যাপার, কারণ যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, তাদের দেশে যেহেতু মিডিয়াটা প্রায় ব্ল্যাকআউটের মতো আছে, সাধারণ লোকজন মনে করে যে না, যুক্তরাষ্ট্র ইরানের অনেক ক্ষতি সাধন করেছে, তো যুক্তরাষ্ট্র একটা উইনিং সিচুয়েশনের ভিতরে আছে। বাট ইসরায়েল তারা একটা ভয়াবহ ইসের ভিতরে পড়বে এবং তারা জানে যে তাদের একটা বিশাল পরাজয় হবে। এই মুহূর্তে আজকের বিষয়টা এটা। তো আমি এখন তিনটা দেশ নিয়ে আমি একটু পর্যালোচনা করব। একটা হলো ইরান, একটা হলো ইসরায়েল এবং ইউএসএ। ইরানের ক্ষেত্রে দেখেন, আলী খোমেনির শহীদ হওয়ার পরে মুস্তফা খোমেনি আসলেন। তো অনেকে একটু বোঝার চেষ্টা করলেন, আচ্ছা এই যে মুস্তফা খোমেনি আসলেন উনি কেমন, অথবা শীর্ষ নেতারা যে ইরানের শহীদ হয়েছেন, তারপরে তো সেকেন্ড লাইনের লিডাররাই বেশিরভাগ এখন দায়িত্বে আছেন, এরা কেমন? আমি মিডিল ইস্ট মিডিল ইস্ট কয়েকজন বিশেষজ্ঞর কিছু টক শো পডকাস্ট শুনছিলাম এবং কয়েকটা মিডিল ইস্টের পত্রিকা দেখছিলাম। সেখানে দেখলাম যে তারা বলছে যে এই যে মুস্তফা খোমেনি, ইনি এই যে ইরানের যে সব থেকে শক্তিশালী যেটা আইআরজিসি, এই আইআরজিসি সংগঠন, আইআরজিসির পরিকল্পনা, স্ট্র্যাটেজি প্রণয়ন, তারপরে আইআরজিসির রিক্রুটমেন্ট, ট্রেনিং, পোস্টিং, প্রমোশন, সব কিছুর সাথে গত 30 বছর ধরে উনি এটার ভেতরে এটার সাথে আছেন। তার মানে যে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিটা ইরান যে এখন ফলো করছে এবং তৈরি করছে, এইটার প্রত্যেকটা স্তরের সাথে, প্রত্যেকটা লাইনের সাথে এই মুস্তফা খোমেনি জড়িত আছেন। একই সাথে ইরান বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের যে সেকেন্ড লাইন যারা আছে, এখন যারা দায়িত্বে আছে, এরা তো সেকেন্ড জেনারেশন বলে, এরা বলে এরা নাকি আগের জেনারেশনের থেকে অনেক বেশি কেপাবল এবং অনেক বেশি ভার্সেটাইল। এবং এই সেকেন্ড জেনারেশনটা, এরা নাকি অনেক বেশি ডেসপারেট। এবং এদের যারা শহীদ হয়ে গেছেন ফার্স্ট জেনারেশনের বিষয়ে, এই সেকেন্ড জেনারেশনের একটা দুঃখ আছে, একটা ক্ষোভ আছে। ক্ষোভটা হলো এই এই এখনকার এই জেনারেশনটা মনে করে, যারা এখন দায়িত্বে আছে, এরা মনে করে যে আমাদের পূর্ববর্তী জেনারেশন একটা ভুল করেছে। যে ভুলটা হলো এই পারমাণবিক এই ইস্যুটা নিয়ে আমেরিকা ইসরায়েলের সাথে নেগোসিয়েশনের কোনো দরকার ছিল না ইরানের। এটা ইরানের অধিকার ছিল এবং ইরানের এটা করে ফেলে দেওয়া উচিত ছিল। এই নেগোসিয়েশনে ইরানে গত 30 বছর ছিল বলেই ইরানকে এত মূল্য দিতে হয়েছে।
একই সাথে এই যে এখন যারা দায়িত্বে আছে, আমি যেটা বারবার সেকেন্ড জেনারেশন বলছি, এরা বিশ্বাস করে যে এই যুদ্ধ ঘুরে ফিরে বারবার আসবে। মানে এই যুদ্ধ, আমরা যদি এখনই এই যুদ্ধকে, আমরা যদি একটা নেগোসিয়েশনে চলে যাই, এই যুদ্ধটা যদি পার্মানেন্ট একটা শেপ না নেয়, এই যুদ্ধটা ঘুরে ফিরে বারবার আসবে। আমরা এই যুদ্ধের শেষ দেখে ছাড়বো। আমরা এই যুদ্ধর একেবারে একটা পার্মানেন্ট শেপ না দেওয়া পর্যন্ত আমরা এই যুদ্ধটা থামাবো না। একই সাথে আরেকটা বিষয় যেটা আমার হৃদয় খুব টাচ করেছে, সেটা হলো গত 3 দিন আগে ইরানের 3-4টা বড় শহরে বেশ কিছু প্রসেশন হয়েছে, বড় ধরনের প্রসেশন হয়েছে, অনেক মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেখানে আমি প্রচুর মহিলা দেখলাম, বয়স্ক মহিলাদেরকে দেখলাম, প্রচুর মহিলা। এই মহিলাদের চাওয়া শুধু একটাই, যে এই বর্তমান সরকার, ইরানের যে সরকার, এরা যেন যুদ্ধ না থামায়, এরা যেন যুদ্ধ না থামায়, এরা যেন নেগোসিয়েশন না করে। এবং আমার বারবার সেই জুলাই, আমাদের বিগত জুলাই আন্দোলনের, জুলাই জুলাই অভ্যুত্থানের যে একটা ডায়লগ ছিল, একটা 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 মেয়ের, যেটা আমাদের সবাইকে টাচ করেছিল। মেয়েটা বলছিল যে আমাদের পেছনে মৃত্যু আর সামনে স্বাধীনতা। ঠিক এই ডায়লগটাই ইরানের এই মহিলাগুলো বলছিলেন, যে ইরানের সামনে স্বাধীনতা, আর ইরানের পেছনে হলো দাসত্ব। বলে যে এই যুদ্ধ যদি ইরান নেগোসিয়েশনে যায় অথবা কম্প্রোমাইজ করে, ইরানের জন্য দাসত্ব ওয়েট করছে। এখন এই যুদ্ধটা, ইরান তো জানতো যে ইউএসএ এবং ইসরায়েল তারা আক্রমণ করবে, বাট ইউএসএ জানতো না এবং ইসরায়েল জানতো না যে ইরান এইভাবে রিটালিয়েট করবে। ইরানের জন্য তো জেতার চাবিকাঠি তিনটা। একটা হলো তারা যদি সার্ভাইভ করে যায়, এবং যেটাতে ইসরায়েল সব থেকে বেশি ভয় পাচ্ছে, এটাও আমি গতকালকের আপনার মিডল ইস্টের কিছু নিউজ পেপার থেকে পেলাম, এটা পেলাম আমি ইসরায়েলি নিউজ পেপার থেকে। তারা বলছে, তারা ধরে নিয়েছিল এই যে হিজবুল্লাহ এবং হামাস, এরা প্রায় নিঃশেষ হয়ে গেছে এবং এদের ক্ষমতা একেবারে নাই বললে চলে, অনেকাংশে খর্ব হয়েছে। তাদের এরকম একটা ধারণা ছিল। তারা, কারণ তারা এরকম অবস্থা করেছিল, তারা এখন খুব অবাক হচ্ছে যে হিজবুল্লাহ এবং হামাস তারা কোনো দেশ না, তারা দুটো অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনই ফ্রম দি অ্যাশেস তারা এত পাওয়ার এত স্বল্প সময়ে তারা অর্জন করে ফেলেছে, এবং তারা অলরেডি ইসরায়েলকে থ্রেট দিচ্ছে বিভিন্ন ভাবে, আমরা টের পাচ্ছি। তো তারা বলছে যে ইরান, ইরান তো একটা দেশ, একটা স্টেট। ইরান তাহলে এই মুহূর্তে যদি নেগোসিয়েশনে চলে যায় এবং ইরানকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে ইরান কোন লেভেলে যাবে। একই সাথে ইরানের বড় কিছু ক্ষতি হয়ে গেছে, এটা নিয়ে ডিনাই করার কোনো বিষয় নাই। ইরানের বড় কিছু ক্ষতি হয়ে গেছে, কারণ ইরান কিছু কারিশমাটিক লিডার হারিয়েছেন, বিশেষ করে দুজন। বিশেষ করে আহ, আহ, আলী খোমেনি, এবং বিশেষ করে যে লারজানি, যিনি শহীদ হলেন। মানে আহ, আহ, এ দুজন খুব কারিশমাটিক। লারজানি তো একটা কারিশমাটিক স্ট্র্যাটেজিস্ট ছিলেন, পলিটিক্যাল লিডার ছিলেন, নেগোসিয়েটর ছিলেন, আহ, মানে এর ছিলেন। তো ইরান এরকম অনেক ক্যারিশমাটিক লিডার হারিয়েছে, আহ, যেটার যেটাতে অবশ্যই ইরানকে ভুগতে হবে। তো একই সাথে, একই সাথে যে আহ, একই সাথে আমি যে ইউএস এর বিষয়ে যেটা বলতে চাই, যে ইউএস এর ইউএস এর যে ক্ষতিগুলা হয়ে গেছে, যে ক্ষতিগুলা সামনে আসছে না, যে ক্ষতিগুলা হলো যে আহ, আচ্ছা, তারা যে ক্ষতিগুলো হলো যে মিডিল ইস্ট থেকে কিন্তু ইউএস এর বড় বড়, আমরা অনেকেই জানি না হয়তো, যে আমেরিকার পরেই মিডিল ইস্টের ইউএস এর যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর তাদের শাখা অফিস ছিল। আমরা অ্যামাজন বলি, আমরা মাইক্রোসফট কিংবা এনভিডিয়া, এরকম সব বড় বড় ইউএস এর বিশেষ করে আরব আমিরাত এবং মিডিল ইস্টের সব শাখা অফিস ছিল, এবং যেখানে কয়েকশো বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট ছিল। এই শাখা, এই অফিসগুলো চলে গেছে, এবং তারা আর কখনো ফেরত আসবে না, কারণ তারা দেখেছে যে এত বিশাল ইনভেস্টমেন্ট, এই 2 বছর পর পর যুদ্ধ হবে, তো এইভাবে তো চলে না। তো এই যে ইউএসএ কিন্তু একটা বড় ধরনের ধাক্কা এইখানে খেয়েছে। ইউএস এর অলরেডি, মানে ইউএস এর পত্রিকাগুলো বলছে যে তার প্রায় আহ, আপনার 150 বিলিয়ন ডলারের মতো খরচ হয়ে গেছে, এবং ইউএসএ তার তার সেনেটে অলরেডি 200 বিলিয়ন ডলার চেয়ে তারা আবেদন করেছে, কিন্তু কংগ্রেস এটাকে আমলে নিচ্ছে না, কারণ এই যে যুদ্ধটা ট্রাম্প শুরু করেছেন, উনি কংগ্রেসের অনুমতি নেন নাই। একই সাথে আমরা আবার দেখলাম, মানে ইউএস এর এই ফিনান্সিয়াল ক্রাইসিস গুলো এখন সামনে খুব বড় আকারে আসছে। একই সাথে আমরা দেখছি যে এই 3 সপ্তাহের ভিতরেই নাকি ইউএস এর 200 বিলিয়ন ডলারের মতো খরচ হয়ে যাবে এই যুদ্ধের, এবং
এবং এই 2026-এর বাজেটের জন্য নর্মালি ইউএস এর ডিফেন্স বাজেট থাকে রাফলি অ্যারাউন্ড 600 বিলিয়ন। এই বছরের জন্য তারা প্রায় $900 বিলিয়ন মতো তারা অলরেডি চেয়েছে এই বছরের জন্য। আগামী বছরের জন্য তারা প্ল্যান করছে যে তাদের ডিফেন্স বাজেট কমপক্ষে $1.5 ট্রিলিয়ন হতে হবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এত বেশি সিগনিফিকেন্ট, কারণটা হলো যারা অর্থনীতি বোঝে তারা বলছেন যে এই যুদ্ধটা 15 দিনের বেশি নেওয়ার মতো ক্ষমতা ওয়ার্ল্ড ইকোনমির নাই। পৃথিবীর যে টোটাল ইকোনমি, এই ওয়ার্ল্ড ইকোনমির এই যুদ্ধটা টেনে নেওয়ার ক্ষমতা আগামী 15 দিনের বেশি নাই। ইউরোপের অবস্থা আরো খারাপ, যে যে কারণেই আপনার অর্থনৈতিক অবস্থা এবং ইউরোপ এবং ওয়ার্ল্ড ইকোনমি, আমেরিকার ভেতরের যে ব্যবস্থাগুলো বললাম, এই বিষয়গুলো ট্রাম্প প্রশাসনকে অত্যন্ত অত্যন্ত প্রেসার দিচ্ছে। একই সাথে আমরা বারবার দেখছি যে আরব আমিরাতে এত অ্যাটাক বেশি হচ্ছে কেন? আরব দেশগুলোতে তো বেশি অ্যাটাক হচ্ছে, বাট আরব আমিরাতে বেশি হচ্ছে কেন? যেটা জানলাম যে ইউএস এর সিকিউরিটি এলিমেন্ট, অথবা আমরা বলি না যে ষড়যন্ত্রকারী যত সব প্রতিষ্ঠান আছে, তো ইউএস এরই এইরকম ষড়যন্ত্রকারী ফার্স্ট লেয়ার গুলো থাকে ইউএসএ ইসরায়েলে, আর সেকেন্ড লেয়ার গুলো সব নাকি আরব আমিরাতে বেশি থাকে। এটা এটা আমি ওই মিডল ইস্টের কিছু পত্রিকা থেকে জানলাম, যে কারণে এই আরব আমিরাতে আমরা এত বেশি অ্যাটাক দেখছি। আর একটা মজার বিষয় জানলাম, যেটা হলো যে এই মিডল ইস্টে ইউএস এর যতগুলা বেস ছিল যেগুলো ধ্বংস হয়ে গেছে প্রায়, এই বেস গুলো এগুলো নতুন করে আবার রিস্টাবলিশ করতে নাকি কমপক্ষে 17 থেকে 20 গুণ টাকা খরচ হবে। মানে হলো $1 বিলিয়ন দিয়ে যেটা আগে করা হয়েছিল, ওইটাকে এখন নতুন করে আবার রিভাইভ করতে গেলে তাকে 17 থেকে 20 বিলিয়ন, 20 গুণ টাকা বেশি লাগবে। তো এই মিডল ইস্টের সম্পূর্ণ বিষয়টা নিয়ে ইউএসএ এখন একটা হিমশিম অবস্থায় আছে। তো একই সাথে মানে একই সাথে যদি আমি আপনি বলতে চাচ্ছেন যে ইরান যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বা ইউরোপিয়ান দেশগুলো ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে সেগুলিও। তবে ইসরায়েলের যে ক্ষতির বিষয়টা এটি তো আসলে সামনে আসে না, তাদের ওখান থেকে আসলে অনেক কিছুই আমরা আমি আমি আমাকে অ্যালাউ করলে আমি ইসরায়েল নিয়ে একটু 2 মিনিট বলতে চাই। যেটা হলো কি যে তার মানে এটা হলো কি যে শেষ করতে হবে। এখন হ্যাঁ, কিন্তু, হ্যাঁ এখন কিন্তু আপনি যে কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো দেখলে টের পাবেন যে ট্রাম্প যে কোনো ভাবে চেষ্টা করছে বিভিন্ন চ্যানেলে নেগোশিয়েট করতে ইরানের সাথে। সেও যুদ্ধটা থামাতে চায়, সে যে কোনো ভাবে এই যুদ্ধটা থামাতে চায়, বাট ইরান নেগোসিয়েশনে যাচ্ছে না। এবং আমি আরো জেনে অবাক হলাম যে একটু আগে যে আমরা বারবার বলেছিলাম যে ইরান তার ডিফেন্সটাকে মোজাইক ডিফেন্সে সাজিয়েছে, ইরান নাকি এই যুদ্ধের জন্য তাদের প্রশাসনটা, দেশের যে প্রশাসনিক কাঠামো, সেটাও ওই মোজাইক প্রশাসনিক কাঠামোতে সাজিয়েছে, যাতে এই লিডারশিপ চলে গেলেও তাদের কাঠামোগুলা যেন ফাংশন করে। এখন ইসরায়েলের বিষয়ে আমি জাস্ট 2 মিনিট বলে আমি শেষ করবো। যেটা হলো যে ইসরায়েলের পত্রিকায় এসেছে এটা, যে মানে ইসরায়েল যে কষ্টটা এখন স্বীকার করছে, তো এই কষ্টটা দীর্ঘমেয়াদী তাদেরকে ভালো ফলাফল দিবে। তার মানেটা হলো ইসরায়েলের জন্য তো এটা ধর্মযুদ্ধ। এবং আপনি জেনে অবাক হবেন যে রাজুক যেমন আমাদের ঢাকার বাড়ির ঘরের প্ল্যান করে, ইসরায়েলের যে রাজুক আছে সেই রাজুকও ইসরায়েলের বাড়ি ঘরের প্ল্যান অ্যাপ্রুভ করার আগে দেখে যে এই বাড়ির নিচে বাংকার আছে কিনা। এই ধরনের ওই কমিউনিটিতে সাইরেন বাজালে মানুষ কোথায় যাবে, ওই জায়গাগুলো আছে কিনা। তো ইসরায়েল চাচ্ছে যে এই যুদ্ধ, ইসরায়েলের চাওয়া একটাই যে যে কোনো ভাবে ইরানের সর্বোচ্চ ক্ষতি হোক, ইরানের ইকোনমিক্যালি সর্বোচ্চ ক্ষতি হোক, মিলিটারিলি লিডার সব শেষ হয়ে যাক, এবং ইরানের মিলিটারি পাওয়ার যেন জিরো হয়ে যায়, যাতে ইরান আর কখনো মাথা তুলে না দাঁড়াতে পারে। এবং সে আমেরিকাকে সঙ্গে নিয়ে এটা করতে চায়। তো এখন ইসরায়েলের জন্য সব থেকে বড় প্রবলেমটা হয়ে গেছে সময়, যে তার হাতে সময়টা কতটুক আছে। এইটা হলো তার হাতে এই সময়টা হয়ে গেছে ইসরায়েলের জন্য সব থেকে বড় ফ্যাক্টর। তো এখানে বিশেষজ্ঞরা বলছে যে যে কারণ ইসরায়েলের এই যুদ্ধ দীর্ঘমেয়াদী চালিয়ে যেতে কোনো অসুবিধা নাই। সমস্ত মিডিল ইস্টে যদি কেওয়াস তৈরি হয়, সম্পূর্ণ মিডিল ইস্টে কেওয়াস, এতে ইসরায়েলের কোনো অসুবিধা নাই। এবং ইসরায়েল চেষ্টা করছে যে কোনো মূল্যে মিডিল ইস্টের কান্ট্রি গুলা যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেটার ব্যবস্থা করতে। একই সাথে এনগেজ করবার চেষ্টা আমেরিকার জন্য করছি। ইভেন
ইভেন মিডল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু ইসরায়েল হামলা করে বলা হচ্ছে যে ইরান থেকে হামলা চালানো হচ্ছে এই ধরনের। হ্যাঁ, ইসরায়েল হামলা করেছে এবং ইসরায়েলের গোয়েন্দারাও আরো আরো আমাদের আমিরাতে ধরা পড়েছে, যে কাতারে ধরা পড়েছে, যে এরকম। একই সাথে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা যে আমেরিকান সৈন্যরা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে ইরাকে এবং অন্য জায়গাতে। কারণ তারা এই যে বেজ, আমেরিকান বেস গুলো যেহেতু আক্রান্ত হয়েছে, সৈন্যগুলা বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছিল প্রথমে। তো ইরান ওই হোটেল গুলাতে আক্রমণ করেছে, তখন এখন ইসরায়েলি সৈন্যরা তারা বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে, সে বাসাবাড়ি গুলাতেও ইরান অ্যাটাক করছে। এবং ইরান বলছে যে একটা হোটেল, বেসামরিক হোটেল, ততক্ষণ পর্যন্ত বেসামরিক হোটেল, যখনই সেখানে আমেরিকান সোলজাররা আশ্রয় নিচ্ছে তখন ওটা আমার মিলিটারি টার্গেট। একটা বেসামরিক বাড়িতে যখন যখন সামরিক আমেরিকান কেউ ঢুকে সোলজাররা যাবে আশ্রয় তখন তো নিচ্ছে আর সেটা বেসামরিক থাকে তখন না। ওটা ধন্যবাদ আমাদের আপনাকে, টার্গেট। ধন্যবাদ।